দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। বাঙালির নিজস্ব পোশাক বলতে আসলে কি বোঝায় বা বাঙালির কোনো জাতীয় পোশাক আছে কিনা, এগুলো খুব পুরনো আলোচনা। বাঙালির নিজস্ব পোশাক বলতে আমরা কোন সময়কাল থেকে ধরব? কেননা 50 বছর আগে যে পোশাকের ট্রেন্ড ছিল এখন নিশ্চয়ই সেটি নেই। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিকাশের পরে এবং এর আরও পরে যখন দেশীয় বিভিন্ন ব্র্যান্ড তৈরি হলো এবং যারা পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আবার একই সঙ্গে বাংলাদেশের নিজস্বতা সব কিছু মিক্স করে একটা নতুন ঘরানা তৈরি হলো, তখন বাঙালির নিজস্ব পোশাক আমরা সেই 100 বছর আগে যা ছিল তার সঙ্গে তুলনা করব কিনা, এরকম অনেক আলোচনা আছে। এবং এই কথাগুলো আজকে আমরা বলতে চাই এই কারণে যে এবছরের রমজানের ঈদ এবং বাঙালির সবচেয়ে বড় যে উৎসব, সামাজিক বা রাষ্ট্রীয় উৎসব আমরা যেটিকে বলি পয়লা বৈশাখ, সেটি একই সময়ে, কাছাকাছি সময়ে। ফলে এবছরের ঈদের পোশাক এবং পয়লা বৈশাখের পোশাক, এই দুটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। বিশেষ করে বাঙালির পোশাকের যে জার্নি, যে একটা পরম্পরা, সেটি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, এটি ভবিষ্যৎ কোথায় আসলে, আমরা সব নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন ফ্যাশন অ্যাক্টিভিস্ট এবং স্বত্বাধিকারী মানাস ফায়জা আহমেদ, আপনাকে স্বাগত। এবং আছেন অঞ্জনসের প্রধান নির্বাহী শাহিন আহমেদ। ফায়জা আপু, আপনাকে দিয়ে শুরু করি। এই খুব পুরনো প্রশ্নই যে বাঙালির জাতীয় পোশাক বলে কিছু আছে? জাতীয় পোশাক তো আমাদের আছে। আচ্ছা, কি সেটা? আমরা জাতীয় পোশাক আমি পরে আছি। নারীদের ক্ষেত্রে শাড়ি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা তো জানি পুরুষদের জন্য তো লুঙ্গি আছে, কিন্তু এগুলোকে আমরা সামহাও আমরা যত সামনের দিকে এগোচ্ছি এবং গ্লোবালাইজেশনের যেই প্রভাবটা, এগুলো আমাদেরকে একটা বোধ দিচ্ছে যে আমরা যেগুলোকে একসময় অরিজিনাল, আমাদের যে রুট, সেটাকে আমরা একটু ভাবি যেটা মনে হয় পালা পার্বণের অথবা এটা একটু দরিদ্র জনগোষ্ঠী পড়বে। আমি আক্ষেপ দিয়ে শুরু করলাম কারণ নিজেরাই তো কথা বলছি, সো আক্ষেপ থাকলে এনরিচড হওয়া যাবে আর কি। তো হ্যাঁ, জাতীয় পোশাকের জায়গা থেকে কিন্তু আমরা এগুলোকে আমরা ফেলে দেইনি, আমাদের জীবনে আছে, জীবন আচরণে আছে, কিন্তু এগুলো নিয়ে আমরা খুব বেশি দূর ভাবার মতো আমাদের মস্তিষ্ক আর আগের মতো কাজ করে না। কোনো একটা কনফিডেন্সের জায়গায় ঘাটতি হচ্ছে। শাহিন ভাই, জাতীয় পোশাক আর নিজস্ব পোশাক পার্থক্য করা যায়? মানে আমরা যদি বলি যে আপনি বিদেশে গিয়ে যদি বলেন কোনো একটা অনুষ্ঠানে যে আচ্ছা বাঙালির এটা হচ্ছে নিজস্ব পোশাক, সেক্ষেত্রে আপনি কোনটাকে বলবেন? আর যদি বলেন যে এটা যেমন আপনি যেরকম বললেন নারীদের ক্ষেত্রে শাড়ি, পুরুষের লুঙ্গি, এটা আমার জাতীয় পোশাক, কিন্তু এটা কি রাষ্ট্রীয়ভাবে কি স্বীকৃত? আসলে একটা সময় ছিল, আমরা যদি মানে এটা তো 100 বছর 1000 বছরের একটা বিষয়, এখানের যে সংস্কৃতি, যে সেলাই ছাড়া পোশাক পরতো, যে মেয়েরা শাড়ি পরতো এবং ছেলেরা লুঙ্গি পরতো, এটা অনেক আগে ছিল। তেমনিতে এই জাতীয় পোশাক নিয়ে আমাদের একটা ইয়ে আছে যে কোনটা আসলে জাতীয় পোশাক, সেটা কি শাড়ি, মেয়েদের ক্ষেত্রে শাড়ি ডেফিনেটলি, ছেলেদের ক্ষেত্রে একটু ইয়া হয় যে এটা কি লুঙ্গি হবে না পাঞ্জাবি পায়জামা হবে, আবার ধুতি হবে কিনা। হ্যাঁ, ধুতি হবে কিনা, অনেক ক্ষেত্রে বলা হয় যে পাঞ্জাবি পায়জামা। এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, কথা হয়েছে, কিন্তু এটা কিন্তু নির্ধারণ করা হয় না। তবে এমনিতে আমাদের যে নিজস্ব কিছু পোশাক আছে, লাইক শাড়ি মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ফতুয়া, লুঙ্গি, পাঞ্জাবি, এই পোশাকগুলি কিন্তু একটু আমাদের সংস্কৃতির সাথে মিশে গেছে। এবং এখনকার সময়ে যদি আমরা বলি, শার্টও কিন্তু আমাদের এখন একটা শার্ট এবং কামিজ, এগুলোও কিন্তু আমাদের, কারণ ফ্যাশনে বলেন সবসময় কিন্তু ফ্যাশনে অনেক কিছু মানে একটু যুক্ত হয়। তো যুক্ত হয়ে হয়ে একটা দীর্ঘ সময় যখন পার হয়, যেমন এটা সব সাহিত্যের ক্ষেত্রেও দেখবেন যে অনেক শব্দ অন্য ভাষা থেকে এসেছে, কিন্তু এখন এটা আমাদের বাংলাই মনে হয়। তো এরকম ফ্যাশনের ক্ষেত্রেও হয় যে বিভিন্ন জায়গা থেকে হয়তোবা কিছু কিছু পরিবর্তন হয়ে ওটা আমাদের নিজেদের মতো হয়ে যায়। তাহলে যখন আপনারা উৎসবকে কেন্দ্র করে, সেটি হোক ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব, যখন পোশাকের ডিজাইন করেন, তখন কি এই বাঙালির হিস্ট্রি, হেরিটেজ, এগুলো মাথায় থাকে? অবশ্যই। যেমন বৈশাখ নিয়ে আমাদের একটা সিরিজ প্রোগ্রাম ছিল কয়েক বছর, সেটা হলো বৈশাখী বাঙালিয়ানা। আচ্ছা, যে বৈশাখের মধ্যে যে আমরা যদিও আমাদের সময়টাকে বিভিন্ন ভাগ করে নেই, লাইক যে আমাদের কিছু নিজস্ব দিন, বিশেষ দিন, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, বিজয় দিবস, এই দিনগুলিতে আমরা একরকম চিন্তা করি, একরকম পোশাক পরি। আবার যখন বিভিন্ন উৎসব আসে, লাইক ধর্মীয় উৎসব, ঈদ, পূজা বা অন্য ধর্মের যেসব উৎসব, এগুলোর মধ্যে আমরা একরকমভাবে পোশাক পরি বা একরকম চিন্তা করি। আবার যখন আমাদের যে সাংস্কৃতিক কিছু উৎসব, যেগুলো আমাদের পার্বণ বা পালা, যে পয়লা বৈশাখ বা এরকম আরও কিছু দিন, সেটার মধ্যে আবার আমরা একরকম পোশাক বা আমাদের একরকম চিন্তা ভাবনা করে থাকি।
তো বৈশাখ আমাদের জীবনে একটা বড় ভূমিকা রাখে আমাদের নিজস্ব জীবনে, সামাজিক জীবনে। কারণ একটা সময় ছিল বৈশাখকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সবকিছু শুরু হইতো। ইভেন এখনো কিন্তু ঢাকা বাইরে বিশেষ করে মফস্বল শহরগুলিতে এখনো কিন্তু তাদের ঈদের মানে তাদের যে ব্যবসার যে খাতাগুলো এগুলো কিন্তু বৈশাখেই খুলে থাকে। তার মানে বৈশাখ একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং বৈশাখের এই গুরুত্ব শুধু যে আমাদের ব্যবসা বাণিজ্যে তা না, সবকিছুতে। এবং আমরা জানি যে বৈশাখী সনটা কিন্তু শুরুই হয়েছে কৃষি সন হিসাবে। তার মানে বাঙালির জীবনে বৈশাখ একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানে পোশাক কতটুকু ভূমিকা রাখে সেই জায়গায় যাব। ফাইজাপা, আরেকটা বিষয় হলো যে আপনারাও ধরেন একই সঙ্গে যারা ডিজাইন করেন আবার পোশাক নিয়ে অ্যাক্টিভিজমটাও করেন, তাদের কাছে যখন একই সঙ্গে দুটি উৎসব হাজির হয়, ধরেন এবছর যেটা হলো পয়লা বৈশাখও আপনার হাতে আবার ঈদও, এই সময়ে পোশাকের যে ভাবনাটা কি কি মাথায় থাকে? একটা তো আমার ব্যক্তিগতভাবে আমি তো পুরোপুরি আমাদের পঞ্চগড়ের তাঁতিদের নিয়ে আমি কাজ করছি। তাদের জিনিস প্রমোশনের জায়গা থেকে যেটা এবার নতুনভাবে এসছে যে আমি এবার কালো লাল যুক্ত করেছি একসাথে। কালো লাল যুক্ত করেছি। বৈশাখে সাধারণত আমরা সাদা লাল করি। আমি যেটা করেছি আসলে কর্মক্ষেত্রে আমার আসলে ধারাটা তো একটু বদলে গেছে আমার জন্য। গত 4-5 বছর ধরে আমি শুধু স্টেটমেন্ট প্রোডাক্ট তৈরি করি। তো এবছর আমি কিন্তু আমার ঈদ বৈশাখ দুটোকে মাথায় রেখে একটা অটিজম স্কুলের 17 বছরের একটা বাচ্চা আভিন, ওর একটা ডুডলিং নিয়ে কিন্তু আমি কাজ করেছি। তো এটার কারণ দুটো ছিল। একটা হচ্ছে যে আমাদের শাহিন ভাই যেটা বললেন যে এত বড় উৎসব, মানে বৈশাখ উৎসবটা কিন্তু ভীষণ রকম একটা সার্বজনীন জায়গা আছে। তো আমার একদম আবার যখন বৈশাখের সাথে ঈদ এসছে, আমি কিন্তু ঈদের কথা ভুলে যে বৈশাখকে বেশি প্রাধান্য দিচ্ছি। ব্যাপারটা এরকম যে বৈশাখের কালেকশন করলে সেটাও কিন্তু মানুষ ঈদে নিতে পারবে। তো আমার ওই আভিনের ওই একটা ডুডলিং দিয়ে আমি কাজ করেছি, আর একটা দুটা কাজ করেছি এবার আসলে আমি যেহেতু মূলত শাড়ি নিয়ে কাজ করি। আরেকটা কাজ করেছি আমি ফেরদৌসী প্রিয়ভাষিনীর ওনার 71-এর বীরাঙ্গনার দরজা, ওনার মেয়ের একটা চিত্রকর্ম নিয়ে আমি কাজ করেছি। তো এই দুটো কাজ নিয়ে আমার আইডিয়াটা এরকম যে একটাতে হচ্ছে একটা শিশুর স্বাভাবিক, সে যে এই জায়গায় আমাদের সাধারণ সুস্থ শিশুরা যেখানে থাকে তার বাইরে যে ও ডুডলিং করলে ওর যেই লাইনের স্ট্রোক, সেটাকে আমি আনতে চেয়েছি আসলে আমাদের বৈশাখের জন্য। বিকজ এটা আমার ডিপ ইনসাইড তো একজন ডিজাইনারের মাথায় কাজ করে, যেহেতু আমার স্টেটমেন্ট প্রোডাক্ট তৈরি করতে চাই, আমার ইমোশনাল একটা এইখানে একটা অফার ছিল মানুষের জন্য, যে মানুষ এটাকে কিভাবে দেখবে। কারণ আমরা জানি যে সুস্থ মানুষ বুঝে যেই লাইনটা দেয় সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো, এটা আমাদের একটা স্বাভাবিক সত্তা। কিন্তু আপনি না বোঝা একটা বাচ্চার স্ট্রোককে আপনি কিভাবে সেটাকে অ্যাস্থেটিক্যালি এনে প্রেজেন্ট করবেন এবং সেটা বিক্রয়যোগ্য হবার চ্যালেঞ্জটা আপনি নেবেন, সেই চ্যালেঞ্জটা আমি নিয়েছি এবং এটা খুব ভালো হচ্ছে। আমি ওই জায়গায় ফোকাস করতে চাচ্ছিলাম যে আপনি যে চিন্তা থেকে করলেন, এটি আপনার যারা ভোক্তা তারা এই চিন্তাটা বুঝতে পারছে কিনা, এবং যাদেরকে নিয়ে কাজ করেন আপনি পঞ্চগড়ের একদম সাধারণ নারীদের যারা তাঁতি, ওনারা এই দর্শনটা ধারণ করতে পারেন কিনা? আমি তো ওখান থেকে র মেটেরিয়াল আনি, আর আমি তো মূলত ব্লক আর স্ক্রিনে কাজ করি আর হাতের কাজ করি। তো ওখান থেকে আমার কালার প্যালেটে জিনিস চলে আসে। আর এখান থেকে আমার এই কাজটাকে, ওই আভিনের কাজটাকে আমি কিভাবে ট্রেস করে আমার এখানে দিব বলে একটা, আমার কাছে তো স্টেটমেন্ট প্রোডাক্ট প্লাস হচ্ছে শাড়ি আমার জন্য ক্যানভাস, আমি একেবারেই ওইভাবে করি। এবং আমার যারা ভোক্তা তারা দুভাবে জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছে। একটা হচ্ছে যে এই ভাবনাটাকে অ্যাপ্রিসিয়েট করা, অ্যাট দ্য সেম টাইম জিনিসটা যে এত ভালো হয়ে গেছে এইটা তো আমরা কখনো আসলে ভাবতে চাই না। আমরা তো খুব সেট মাইন্ড আমাদের, তাই না? আমি মনে করি বৈশাখের পোশাক এরকমই হতে হবে, ঈদের পোশাক এরকমই হতে হবে। তো এটা পরলে আপনি যে একটা কোনো একটা জার্নির ভেতর দিয়ে যাবেন, সেইটা আমার সবসময় আমাকে ভাবায় যে আমি শুধু জিনিসটা বিক্রয় করে ফেলবো না। আচ্ছা, একটা ফুল লতাপাতা জিনিস সুন্দর বিক্রি করলাম, টাকা পেলাম, আমার এইটুকু, যেহেতু শিল্পী মানুষ, এইটুকুতে তো আমার শান্তিটা হয় না। আচ্ছা, বুঝতে পারছি। মানে টাকার সঙ্গে আপনার একটা ফিলোসফিরও রিফ্লেকশন আপনি চান। রাইট। শাহিন ভাই, আপনাদের এবছরের ভাবনায় কি, মানে যেহেতু ঈদ পয়লা বৈশাখ একই সঙ্গে, অঞ্জনসের এবারে কোনো থিম আছে? ঈদ একটা বড় জায়গা থেকে কাজ করতে হয় আমাদের, যে দেখা যায় যে একটা হলো তো সব বয়সীদের জন্য যেমন পোশাক থাকে, আবার সব শ্রেণীর জন্য পোশাক থাকে। তো এবং এখানে
অনেক ধরনের রং নিয়ে আমরা কাজ করি ঈদের সময়। এমনি অন্যান্য সময়গুলিতে হয়তো বা আমরা কিছু বিশেষ রং নিয়ে কাজ করি, কিন্তু ঈদের সময় কিন্তু আমরা অনেক রং নিয়ে কাজ করি। তো এইবারে আয়োজনে ওইভাবে যদি বলি যে বিশেষ থিম নাই, কিন্তু আমরা বেশ কিছু বিষয়কে সবসময় প্রাধান্য দিয়ে কাজ করি। লাইক জামদানি মোটিভটাকে আমরা সবসময় আমাদের প্রত্যেকটা আয়োজনের মধ্যে আমরা একটা জামদানি মোটিভের কালেকশন রাখি। মানে শুরু করেছিলেন যা দিয়ে যে বাংলার হেরিটেজটাকে মাথায় রাখেন। হ্যাঁ, এটা আমরা সবসময় রাখি যে সব আয়োজনে। এই বছর আমরা জামদানি মোটিভ নিয়ে অনেকগুলি কাজ করেছি। পাশাপাশি এখানে এইবারের আয়োজনে অন্যতম বিষয় আমরা গুরুত্ব দিয়েছি যে ফেব্রিক ডিজাইনে। আচ্ছা, যে কাপড়গুলিতে উইভিংয়ে বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে, সেগুলো কিছু ডফি দিয়ে, কিছু জ্যাকার্ড দিয়ে। তো এই কাপড়ের ডিজাইনটা অনেক বেশি গুরুত্ব পেয়েছে এবারের আয়োজনে। ডিজাইনের ক্ষেত্রে একটা বিষয় ধরেন, দেশীয় ব্র্যান্ড যারা আপনারা তৈরি করেন, সব সুতো তো বাংলাদেশে তৈরি হয় না নাকি? এখনো আমদানি নির্ভর কতটুকু আসলে? এমনিতে আমরা তো বেশিরভাগ কাপড়টাই আমরা আমাদের এখান থেকে স্থানীয় বাজার থেকে নিয়ে থাকি। বিশেষ করে আমরা যেই ফেব্রিকগুলি ব্যবহার করি সেগুলো নরসিংদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, এরকম মানিকগঞ্জ, মানে স্থানীয়ভাবেই তৈরি হচ্ছে, স্থানীয়ভাবে তৈরি হচ্ছে। এখন ওইখানে ওরা যে কাপড়গুলি তৈরি করেন সেই কাপড়ের কিছু সুতা হয়তো বাংলাদেশি, কিছু সুতা হয়তো বা বিদেশি, সুতা বাইরে থেকে আসে প্রচুর পরিমাণে, কিন্তু কাপড়টা আমরা যে তৈরি হয় বাংলাদেশে। হ্যাঁ, সুতাও তৈরি হয় বাংলাদেশে। তো অনেকগুলি স্পিনিং মিল আছে যারা তুলা এনে বাংলাদেশে সুতা তৈরি করেন। তো কাপড়ের বাজারে দেশীয় সুতাটাই এখন বেশি ব্যবহৃত হয়, কিছু সুতা হয়তো বাইরে থেকে আসতে পারে। কিন্তু আমরা যেহেতু সুতা তৈরি করি না, আমরা মূলত কাপড়টা কিনেই করি। যে আমরা বিভিন্ন টেক্সটাইল মিল কিংবা বিভিন্ন উইভিং মিলের সাথে আমাদের কন্ট্রাক্ট থাকে, তারা আমাদের ডিজাইন আমাদেরকে কাপড় করে দেন, আবার তাদের নিজস্ব ডিজাইনের কাপড়ও কিন্তু আমরা নিয়ে থাকি। কিছু কাপড় হয়তো বা ইম্পোর্টেড থাকে যেগুলো আমরা ইসলামপুর বা বিভিন্ন মার্কেট থেকে নিয়ে থাকি। তো বড় অংশের কাপড়টাই আমাদের এখানে লোকাল মেড কাপড়। আচ্ছা, তার মানে এটা একটা, মানে আপনাদের দেশীয় ব্র্যান্ড বিকশিত হওয়ার সঙ্গে সঙ্গে এইখানেও নতুন অনেক ধরনের উইং খুলে যাচ্ছে, মানে কাপড় তৈরির ক্ষেত্রে, তাই তো? এবং এখন ধরেন যে টাঙ্গাইলের ক্ষেত্রে যদি আপনি বলেন যে ওখানেও তো প্রচুর কাপড় তৈরি হচ্ছে এখন, এবং সেখান থেকে র মেটেরিয়াল এনে কাস্টমাইজ করছেন আপনারা, তাই তো? তার মানে এই পোশাককে কেন্দ্র করে শুধু যে কিছু নতুন ব্যবসা খুলছে তা তো না, প্রান্তিক পর্যায়ে তো অনেক ধরনের কাজের সুযোগ তৈরি হচ্ছে, কমিউনিটি ডেভেলপমেন্ট অনেক। আমি ঈদের এই কালেকশনে যে এই কাপড়ের একটা অংশ কিন্তু আমি যেহেতু সাস্টেনেবিলিটির জায়গাটা আমার প্র্যাকটিসে আমি রাখি, যে জগতে কন্ট্রিবিউশন থাকছে কিনা। তো ওখানে কিন্তু গার্মেন্টসের বাই প্রোডাক্ট নিয়ে অনেক রিসাইকেল, জুট দিয়ে অনেক রিসাইকেল ফ্যাব্রিক তৈরি হচ্ছে। আমি এবার শাড়ির একটা পুরো বাঞ্চ এনেছি আমি সেটা। তো এগুলো কিন্তু একটা প্রশান্তির জায়গা, যে আপনার কমিউনিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে সাস্টেনেবল ফ্যাশনের ক্ষেত্রেও আমরা আমাদের হ্যান্ডলুমকে যে নিয়ে আসতে পারছি, তাই না শাহিন ভাই? এটা কিন্তু আমাদের জন্য একদম নতুন এবং খুবই আন্তর্জাতিক একটা বোধ কিন্তু দেয় যখন আমরা এই কাজটা করি। বিকজ আমরাও যখন ছোট, মানে শাহিন ভাইয়ের সামনে বলা উচিত না কারণ উনি তো অনেক সিনিয়র, মানে উনাদের কাপড় পরে আমরা বড় হয়েছি। তো তখন থেকে কিন্তু এই যে হ্যান্ডলুমের একটা কামিজ পরা, এগুলো কিন্তু অঞ্জনস আমাদেরকে কিন্তু শিখিয়েছে, তাই না? তো সেইটার যাত্রা একটা ভাবে আছে, চলছে, কিন্তু সেগুলোকে আমরা হাই এন্ড, অনেক হাউজি আমরা এটাকে হাই এন্ড করি না। তো সেই হাই এন্ড করতে গেলে যেটা হয় যে এখন ইন্টারন্যাশনালি এটাকে মানুষ কিভাবে অ্যাকসেপ্টেবল করবে, তখন কিন্তু এই প্রকৃতি, সাস্টেনেবিলিটি এগুলো চলে আসছে। তো সেইটাও যোগ হয়ে গেছে কিন্তু গত 4-5 বছরে। তো আমরা এখন টেক্সটাইলে খুব, মানে হ্যান্ডলুমে কিন্তু আমরা এনরিচড। রাইট। আরো কথা হবে নিশ্চয়ই বাংলাদেশের পোশাক নিয়ে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক, ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে, সাথে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি উৎসবে বাঙালির পোশাক নিয়ে। আমাদের সঙ্গে আছেন অঞ্জনসের প্রধান নির্বাহী শাহিন আহমেদ এবং ফ্যাশন অ্যাক্টিভিস্ট ও মানাসের স্বত্বাধিকারী ফায়জা আহমেদ। শাহিন ভাই, আমরা বিরতির আগে যে এই জায়গাটাতে ছিলাম যে বাংলাদেশের এই পোশাককে কেন্দ্র করে অনেক ইন্ডাস্ট্রি যেমন তৈরি হয়েছে, প্রান্তিক পর্যায়ে আপা যেরকম বলছেন, কমিউনিটির মধ্যে একটা কিন্তু বড় পরিবর্তন এসছে। সেই জায়গা থেকে যদি আমরা বলি যে বাংলাদেশের পোশাক এখন মেড ইন বাংলাদেশ আমরা পৃথিবীতে বলি, তাই না? সেইখানে দেশীয় যে ব্র্যান্ড আপনারা, এইটার স্টেক কতটুকু দেশের বাইরে? এখানে বাইরে ঠিক আমাদের ব্র্যান্ডগুলি ওরকমভাবে যেতে পারেনি। তবে যেটা হয় যে যেসব কমিউনিটিতে বাঙালিরা বেশি থাকেন, বাংলাদেশিরা বেশি থাকেন, ইউরোপ, আমেরিকা কিংবা ইউকেতে, সেই জায়গাগুলিতে ওনাদের যে
বাংলাদেশিদের যে শোরুমগুলি আছে সেখানে তারা বিচ্ছিন্নভাবে প্রোডাক্টগুলি এখান থেকে নিয়ে থাকেন। ঠিক সব যে ব্র্যান্ডগুলি থেকে নেন তা না, বরং ওনারাও সরাসরি যে যারা প্রান্তিক পর্যায়ে তৈরি করেন ওনাদের সাথেও কিন্তু সরাসরি কানেক্টেড। লাইক ফাইজা যেটা বলছিলেন যে টাঙ্গাইলের কথা, টাঙ্গাইলে ধরেন আমি যখন আজ থেকে 20 বছর আগে গেছি, তখনকার টাঙ্গাইল বিশেষ করে পাত্রাইল আর এখনকার এই পাত্রাইলের মধ্যে বহু পার্থক্য। মানে এখন ওইখানে একটা গ্রামের মধ্যে একটা শহরের মতন হয়ে গেছে, একটা বিশাল বাজারের মতন হয়ে গেছে। তো আমরা যখন প্রথম দিকে যাইতাম তখন ওনাদের পরিসরগুলি অনেক ছোট ছিল। তো আমি বলছি যে এই যে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলি কিংবা যারা সবাই মিলে সারা বাংলাদেশে যে একটা বাজার তৈরি করেছে যে আমাদের পোশাকের, সেটার কারণেই কিন্তু এই টাঙ্গাইলের পাত্রাইল আজকে এত বড় হয়েছে। এবং আপনি যদি নরসিংদীতে যান সেইখানেও আপনি গিয়ে দেখবেন যে সেই উইভিং মিলগুলি আজকে বড় বড় টেক্সটাইল মিলে রূপান্তর হয়েছে এবং অন্যান্য যারা পরবর্তীতে শুরু করেছেন অনেক বড় বড় টেক্সটাইল মিল এখন নরসিংদী, বাংলাদেশের সবচেয়ে বেশিরভাগ কাপড়টা নরসিংদীতে তৈরি হয়। আবার আপনি সিরাজগঞ্জে যান সেইখানেও গিয়ে দেখবেন যে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ যান সেখানেও। তো আমি বলছি এই যে প্রত্যেকটা অঞ্চল যে উন্নত হয়েছে এই বাজারের কারণে, যে সবাই মিলে যে এই যে বাজারটা আমরা তৈরি করেছি সেই কারণেই কিন্তু। তো এখন যারা আপনি যাদের কথা বলছিলেন যে দেশের বাইরে যে পোশাকগুলি যাচ্ছে কিনা, যাচ্ছে, একটা ভালো পরিমাণে যাচ্ছে। আপনি যদি কাছাকাছি সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা দুবাই যান, এখানে হয়তো বা প্রচুর পরিমাণ প্রোডাক্ট যাচ্ছে এবং সেগুলো ওরা সরাসরি, আমি কথা বলেছি যে ওনারা সরাসরি যোগাযোগ করেন যে সে বাবুরহাট বাজারে চলে গেলেন, নরসিংদী চলে গেলেন, সিরাজগঞ্জ চলে গেলেন, টাঙ্গাইল চলে গেলেন কিংবা ঢাকায় ছোট ছোটভাবে যারা সাপ্লায়ার তাদের কাছ থেকে সরাসরি ওনারা প্রোডাক্টটা নিয়ে থাকেন। আমি প্রশ্ন এই কারণে করলাম যে যখন একটা মানুষ দেশের বাইরে থাকে তখন সে দেশকে অনেক বেশি মিস করে। তো ধরেন আমেরিকায় যিনি বাঙালি, আমরা যেহেতু উৎসব বলছি যে বাঙালির উৎসবের পোশাক, ফলে উনি বাংলাদেশে থাকতে যেই পোশাকটা পরতেন আমেরিকায়, বা উনি যখন লন্ডনে থাকেন বা মধ্যপ্রাচ্যে কোনো দেশে আছেন, ওখানে যখন ঈদের বা পয়লা বৈশাখের আয়োজন করবেন তখন তার পোশাকটা কি হবে, সেটা হচ্ছে বড় জায়গা, তাই না? এখন ধরেন আমি ইউএস এর বাজার থেকে একটা পোশাক কিনে পয়লা বৈশাখের উৎসব করলাম, সেটা আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলোই না। সেইখানে বলছি যে সেইখানে আপনারা যারা দেশীয় উদ্যোক্তা, যারা ডিজাইনার, তারা এখানে কতটুকু মানে হ্যামারিং করতে পারছেন? হ্যাঁ, এইখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা আছে। আপনি যেটা বলেন এই চাহিদাটা কিন্তু আছে। আচ্ছা, চাহিদাটা আছে। আমি আমার জায়গা থেকে দুর্বলতার জায়গা যেটা বলবো যে স্পেসিফিক আমার প্রোডাক্টেরও চাহিদা আমি পেয়েছি অনেক। আচ্ছা, কিন্তু এটার তো একটা আপনার নিয়ম নীতি, একটা পলিসি, প্রসেসের মধ্যে, প্রসেসের ভিতরে তো আপনার যেইভাবে এটাকে যেই ম্যাসিভ পলিসি মেকিং এর যেই জায়গা, এটাকে খুব নাইস একটা ব্রিজিং লাগবে, সেটা এখনো হয়ে ওঠে না। আমার কিন্তু ভ্যানকুইভারে মানাসের যদি বলেন ফ্র্যাঞ্চাইজের মতোই একটা মাসার ব্র্যান্ড বলে একটা আছে, সে মানাসকে ওভাবে প্রত্যেক বছর উৎসবগুলোতে সে কিন্তু আমার থেকে নেয়। কিন্তু আমি যেইভাবে এটাকে পাঠাচ্ছি বা যেইভাবে এটার সাথে পুরোটা হচ্ছে, এটাতে আমি কিন্তু সন্তুষ্ট, মানে সন্তুষ্টি ওই জায়গায় আমার কাজ করে না। বিকজ আপনি তো এটাকে তো আর এক্সপ্যানশনে যাবার আপনার সুযোগটা কম যতক্ষণ না এটা, কিন্তু ওখানে যে অ্যাপ্রিসিয়েশন, তারা যখন রবি ঠাকুরের শাড়িটা পড়তে চায়, যারা যখন দেশাভক্তি নিয়ে কাজ করেছি, বাংলাদেশ লেখা ক্যালিগ্রাফি শাড়িটা, ওরা যেই আবেগে পড়ে, আমার দেশি ক্রেতারা কিন্তু তার থেকে কম আবেগে পড়ে। তো সেটা তো আমার জন্য আরো বেশি অমূল্য, তাই না? কিন্তু আমি ওখানে পৌঁছানোর মতো যে ব্রিজিং গুলো, বা ধরেন আমি তো খুব ব্যবসায়ী মানুষ না, বিকজ আমি তো চারুকলায় পড়াশোনা করেছি, তো ব্যবসাটা তো আমি কম বুঝি। তাহলে এটা বুঝে দেওয়ার জন্য নিশ্চয়ই একটা প্ল্যাটফর্ম থাকতে পারত। তো যখন আমার এই ব্রিজটা করতে পারতাম, আমার এই প্রোডাক্টগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে, কারণ সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করি, ক্যালিগ্রাফি নিয়ে কাজ করি, থিম্যাটিক কাজ করি, বিদেশি মানুষও কিন্তু খুব আমাদের দেশকে দেখলে মনে করে যে এখানে একটা অথেন্টিক ফ্যাব্রিক আসবে, ওটার একটা টেক্সচার থাকবে, ওখানে একটা গল্প থাকবে। তারা কিন্তু অত ভ্যালু অ্যাডিশনে ওদের মনটা নাই। তো আমি যেহেতু ব্যক্তিগতভাবে ভ্যালু অ্যাডিশন ওইভাবে করি না, আমি খুব কনফিডেন্টলি বলছি আমার প্রোডাক্টের চাহিদা আছে, কিন্তু আমি এটার নিয়ম নীতি ব্রিজিং কিন্তু আমি খুব ভালো মতো। এই হ্যান্ডমেড ব্রিজিং এর দায়িত্বটা তো আসলে সরকারের, বিশেষ করে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর, তাই না? আমাদের অন্যান্য পণ্য যেমন রপ্তানির ক্ষেত্রে ওষুধ বলেন, অন্যান্য পোশাক যেগুলো, গার্মেন্টস তৈরি পোশাক যেগুলো, সেগুলোর ক্ষেত্রে যে প্রসেস বা যত সহজ ব্যাপার স্যাপার, তারপর দেশীয় পোশাক যেগুলো একদম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, ধরেন আড়ং, আপনারা, দেশাল, আপার মানাস, এইগুলোকে আরও বেশি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপার যেরকম বলে ব্রিজিংয়ের একটা সমস্যা আছে। তাহলে এইখানে করণীয়টা কি? এখানে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে চেষ্টা করে না তা না, তারা তো বিভিন্ন ধরনের ফেয়ারে আয়োজন করে থাকে সারা বছর ধরেই।
মূলত আসলে আমরা খুব বেশি আগাইতে পারি না কোয়ান্টিটির জন্য। আচ্ছা, লাইক গার্মেন্টস এর প্রোডাক্টগুলি যখন মেশিনে অনেক তৈরি হয় তখন আপনাদের পোশাকটা একটা বড় অংশে হাতে হয়, পাঠানোর খরচটা অনেক কমে যায়। আসলে যেমন দেখা গেল যে নিউ ইয়র্ক থেকে একজন অনলাইনে পাঞ্জাবি কিনতে চায় ঢাকা থেকে, কিন্তু আসলে ওই পাঞ্জাবিটার দাম যত তার থেকে বেশি এবং আপনি তো 10টা 20টা পাঞ্জাবি পাঠালে আপনার পোষাবে না। তো এই জন্য পাঠানোর খরচটা একটা বিষয়। আবার দেখা যায় যে প্রত্যেকটা কমিউনিটিতে যে পরিমাণ অল্প কয়েকটা শহর হয়তো বা অনেক বড় কমিউনিটি, লাইক নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস কিংবা লন্ডন, টরন্টো, এরকম কিছু, লন্ডন, আর বাকি শহরগুলিতে কিন্তু একসাথে অনেক বড় কমিউনিটি না। তো কেউ যে একটা বড় শোরুম দিয়ে ফেলবে সেটা হয়তো বা হয় না। তবে যারা দিয়েছেন ভালো করছেন, ওনারা কিন্তু নিচ্ছেন। কিন্তু এটাও সত্যি, যেহেতু পুরো জিনিসটাই একটু গুছানো হয় নাই, যে ওই সাইড থেকে এবং এই সাইড থেকে কোনো সাইড থেকেই কিন্তু আমরা ওইভাবে একটা মানে সুন্দর জায়গায় নিতে পারি নাই, যেই কারণে যে অনেক প্রোডাক্ট সহজে চলে যাবে। কিন্তু এটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু অনেক করেছে। আপনি পৃথিবীর যে কোনো বড় শহরেই যাবেন, সেখানে গিয়ে দেখবেন যে ইন্ডিয়ান একটা বড় কমিউনিটি এবং তাদের একটা বড় বাজার তৈরি করেছে। এই জায়গাটা আমি বলবো যে আমাদের যেমন গ্যাপ আছে, তেমনি আমাদের যারা প্রবাসে থাকেন ওনারাও হয়তোবা সেইভাবে চেষ্টাটা করেননি। দুই পক্ষ থেকে হয়তোবা আরেকটু চেষ্টা করলে এটা হয়তো ভালো জায়গায় যেতে পারে। তার মানে এই জায়গাটা অনেক কাজ এখনো আছে। হ্যাঁ, মানে সাপ্লাই ডিমান্ড একটা তো আছেই, আরেকটা আমার কাছে খুব মনে হয় যেটা এই সময়ের জন্য জরুরি, সেটা হচ্ছে মানে অনলাইন পোর্টাল, যেটা অনেকগুলো বাংলাদেশে চেষ্টা করেছে, অনেকগুলোতে খুব ভালো কিন্তু চাহিদা, বিকজ ওইটা তো ওই কাস্টমারের জন্য খুব ইজি যে আমি অনলাইনে ধরেন 10টা ব্র্যান্ড, অনজনজো আছে, মানাসও আছে, আমরা দেখছি ওখান থেকে কিনে ফেলছি, কিন্তু এটা সামহাও প্রত্যেকটা অনলাইন পোর্টাল উইদিন 2 ইয়ার্স বন্ধ হয়ে যাচ্ছে। তো এইখানে আমরা জানি, আমাদের অনেক নিউজ আমরা দেখেছি যে কেন অনলাইন পোর্টালগুলো বন্ধ হয়। আমার কাছে মনে হয় এখনো কিন্তু আমরা এই জায়গাটাতে কাজ করবার মানে জরুরি অবস্থায় আছি, বিকজ আমরা ইন্ডিভিজুয়ালি আমরা করব আমাদের ব্যবসার তাগিদে, সেটাতে ধরেন মানে ব্যক্তিগত স্বার্থটা ঠিক হবে যে আচ্ছা আমার ব্যবসায় আমি তো করে ফেললাম, কিন্তু আমি যদি আমার দেশের এই রিচ হ্যান্ডলুম, এই হেরিটেজকে আমি ইন্টারন্যাশনাল মার্কেট একটা বড় প্ল্যাটফর্মে দেখাতে চাই, সেখানে কিন্তু একটা ম্যাসিভ অনলাইন পোর্টাল থাকতে হবে। ধরেন মেড ইন বাংলাদেশ লেখা নাম, ওখানে সব বাংলাদেশের ব্র্যান্ড, আমার কমিউনিটি ডেভেলপ করে কোথায় চলে যাবে। সো আমরা তো এখনো স্ট্রাগল করছি, আমরা পালা পর্বণে খুব কনফিডেন্টলি বলছি যে আমরা, কিন্তু আপনার গার্মেন্টস প্রোডাক্ট, ফাস্ট ফ্যাশনের কিন্তু একটা ধাক্কা আমাদেরকে দেয়। হ্যাঁ, সেইটা আমরা এইরকম প্রোগ্রামে না বলি, কিন্তু সেটার ধাক্কা কিন্তু আছে। তো সেই ধাক্কাটা তো আমাদের জন্য কষ্টের। তো সেই জায়গায় আমরা তো জাম্প করতেই পারি, অনলাইন পোর্টালের মতো বড় একটা জায়গা যদি গুছিয়ে আমরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড অফার করতে পারি। ক্রেডিট কার্ডে কিনে ফেলছে, ডেলিভারিটা হয়ে যাচ্ছে, একটা কমিশন তারা নিয়ে নিচ্ছে, আমরাও এখানে একটা বাল্ক দিয়ে দিচ্ছি এবং ওরাও বিশ্বের যে কোনো জায়গায়। এইটা হচ্ছে না। রাইট, এবং এই জায়গাটাও নিশ্চয়ই সরকারের একটা বড় রোল আসলে। আরেকটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আজকে আমরা বাঙালির উৎসবের পোশাক নিয়ে কথা বলতে বলতে বাংলাদেশের নিজস্ব পোশাককে সারা পৃথিবীতে কিভাবে আরো বেশি ছড়িয়ে দেওয়া যায় সেটি নিয়ে কথা বলছি, এবং সেখানে অনেক সংকট আছে আমরা বুঝতে পারছি। আরেকটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবার স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিন। আজকে আমরা কথা বলছি উৎসবে বাঙালির পোশাক নিয়ে। আমাদের সঙ্গে আছেন অঞ্জনসের প্রধান নির্বাহী শাহিন আহমেদ এবং আছেন ফ্যাশন অ্যাক্টিভিস্ট ও মানাসের স্বত্বাধিকারী ফায়জা আহমেদ। শাহিন ভাই, বিরতির আগে যে জায়গাতে ছিলাম যে আমাদের পোশাকের চাহিদা আপনি বলছেন যে বিদেশিদের মধ্যেও প্রচুর, তারা বাংলাদেশের ফেব্রিক, বাংলাদেশের যে হেরিটেজ এবং যে হিস্ট্রিটা তারা জানতে চায়, এবং সেটা পোশাকে তার রিফ্লেকশনটা তারা চায়, কিন্তু যেই পরিমাণ ডিমান্ড বা চাহিদা তার তুলনায় সরবরাহ করার ক্ষেত্রে অনেকগুলো গ্যাপ আছে, ব্রিজিংয়ের সমস্যা আছে। ওই জায়গাটা আপনি ফোকাস করছিলেন। একটা তো হলো যে আমরা আমাদের দেশের বাইরে ওইভাবে কেউ আউটলেট তৈরি করতে পারিনি, কিংবা ওইখানে যারা থাকেন ওনাদেরকে ওইভাবে বলতে পারিনি যে আউটলেট করার জন্য, যে সেল সেন্টারগুলি যদি থাকতো তাহলে একটা সুবিধা ছিল। আরেকটা হতে পারতো যেটা বলছিলেন যে অনলাইন, তো অনলাইনের ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় যে আসলে যদি ওইখানে ওয়্যার হাউস না থাকে তাহলে এইখান থেকে পাঠানোর যে কস্ট, এবং এটা যদি যে একসাথে অনেক অর্ডার না হলে এটা কিন্তু সুইটেবল হবে না। আমি যেটা আগেও বলছিলাম যে একটা বা 5টা প্রোডাক্ট পাঠায় মানে এটা অনলাইনে কস্ট আসে না, বা ইয়ারে যদি পাঠানো হয়। তো যদি দেখা যায় যে লন্ডনে যদি একটা ওয়্যার হাউস থাকে, তাহলে সেইখান থেকেই যদি প্রোডাক্টগুলি ডেলিভারি সিস্টেম থাকে,
তাইলে হয়তো বা এটা অনেক ইজিয়ার হতো। অথবা কেউ যদি ওইখানে উদ্যোগ নিয়ে বড় স্টোর করেন, সেখানে যদি এইখান থেকে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা থাকতো, তাহলেও হয়তো বা একটা বড় বাজার তৈরি হতে পারতো। কিন্তু এমনিতে এখন যেটা হয়, অনলাইনে যে একেবারে অর্ডার হয়, তো দেখা যায় যে সবসময় তো কেউ না কেউ আসছেন, তখন ওনারা নিয়ে যাচ্ছেন। কেউ কেউ হয়তো বা জিপিওর মাধ্যমে নিচ্ছেন, কেউ হয়তো বা ডিএচএল ফেডেক্সের মাধ্যমে নিচ্ছেন, কিন্তু ওনারা কিন্তু প্রত্যেকটা উৎসব করেন প্রবাসীরা। আচ্ছা, বিশেষ করে পহেলা বৈশাখ কিন্তু পৃথিবীর মোটামুটি সব শহরেই বোধহয় বাংলাদেশে হ্যাঁ পহেলা বৈশাখটা করে, এবং তারা দেখা যায় যে যেসব দেশ শীত প্রধান দেশ, সেখানে হয়তো বা এই এপ্রিল মাসে করতে পারে না, ঠান্ডা থাকে, ওনারা হয়তো বা মে মাসে গিয়ে করেন। কিন্তু আমি দেখেছি, বা কারণ আমাদের কাছে যেহেতু বিভিন্ন ধরনের ফোন আসে এবং তাদের আত্মীয় স্বজনরা শেষ পর্যন্ত এখান থেকে কোনোভাবে পাঠিয়ে দেন, তো পয়লা বৈশাখের উৎসবটা ওনারা বড় আকারে করেন প্রত্যেকটা শহরে। এবং আমি আমাদের পরিচিত অনেককে দেখেছি যখন দেশে আসেন প্রচুর শপিং করেন, এবং সেগুলো ঘুরে ঘুরে এই আপনাদের যারা লোকাল ব্র্যান্ড এখানে গিয়ে গিয়ে আমি আমার রিলেটিভকে জিজ্ঞেস করলাম যে এত জামা কাপড় দিয়ে কী হবে, এগুলো নেওয়ার জন্য তো একটা হ্যাসেল। বলে যে না, এটা তো আমি ওখানে পাবো না। ফলে একসঙ্গে সে সে আগামী 2 বছরে আসবে না, এটা মাথায় তার লট করে নিয়ে যায়। তার মানে ওইখান থেকে সে যদি কিনতে পারতো, আপনি যেরকম বললেন যদি ওয়্যারহাউস থাকতো, তার তো ঢাকা থেকে টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন হতো না, তাই তো? একদম। আর এটার সাথে আরেকটা জিনিসও আছে যে যেহেতু আমরা ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে কথা বলছি, আমাদের আরেকটা জায়গা যে আমরা যেইভাবে আমাদের লোকাল টেক্সটাইল এবং হ্যান্ডলুম প্রোডাক্টে যেইভাবে ভ্যালু এডিশন করে যেটা করি, শুধু উৎসব পার্বণের জন্যই হয়ে যাওয়ার কারণে এইটাকে কিন্তু খুব একটা সেগ্রিগেটেড মার্কেট হয়ে গেছে আর কি। আমি জানি না শাহিন ভাই আমার সাথে একমত হবেন কিনা। যেমন ওদের মাথায় থাকে, বিদেশে যারা থাকে তাদের প্রথম কথা হচ্ছে মেশিন ওয়াশ করা যাবে, আমরা প্রথমেই বলি না। তখন ওরা হয় কি, ও আচ্ছা তাহলে বৈশাখ কিনলাম, পড়লাম, রেখে দিলাম। আচ্ছা, ওয়ান টাইম। হ্যাঁ, তো এইটার একটা স্ট্রাগল কিন্তু ওদের আছে। তারপরেও ইমোশনাল বায়ার, তো তাদের বৈশাখ করতে হবে, বাংলাদেশ ইমোশনাল বায়ার। কিন্তু এই ইমোশনাল বায়ারের সাথে সাথে আমরা যদি একটু সাস্টেনেবল বায়ার তৈরি করে ফেলতে পারতাম, যে আমরা আমাদের তাঁতকে বা এটাকে এমন জায়গায় নেয়া যে আমরা বলবো যে এটা ওয়াশ করা যাবে, বা এটার ভ্যালু এডিশনটা এমন ভাবে দিব যে না তুমি এটা মেশিনে দিতে পারবে। তো এই জায়গাগুলোতে দিলে কিন্তু আমরা লাইফস্টাইল প্রোডাক্টও ঢুকতে পারবো, এবং লাইফস্টাইল প্রোডাক্টে ঢুকলেই কিন্তু শাহিন ভাই যেটা বললেন, হ্যাঁ তখনই ওয়্যার হাউসের জায়গা আসবে, যে সারা বছর ধরে আমি স্লিপিং ওয়্যার করে দিচ্ছি আমাদের তাঁত দিয়ে, খুব ভেরি গুড। সেইটার সাথে আমি ঈদের তখন থাকবেই, তখন ওয়্যার হাউসগুলোর জন্য কিন্তু খুব স্ট্রেসফুল হবে না আমার ওইটা। এমনকি ফর্মাল পোশাকেও আমি যদি হেরিটেজকে যুক্ত করতে চাই, সেটা সম্ভব না। আপনি কেন আমরা জামদানি দিয়ে জ্যাকেট করতে পারবো না, ভেতরে লাইনিং দিয়ে ওভারকোট করতে পারবো আমরা, তাই না? মানে বড় বড় পার্টিতে তারা ওইটা পরবে, বেনারসি দিয়ে করবে। জাস্ট চিন্তার জায়গাটা একটু নক করা। এখানে আমি একটু অ্যাড করি, সেটা হলো হ্যান্ডলুম নিয়ে ফাইজা যে কথাগুলি বলছিলেন, এই কথাগুলি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বলেছি, যে এই বিশেষ করে কটন যে হ্যান্ডলুমের কাপড়গুলি যেগুলো কালারফুল, এগুলি কিন্তু রংটা ঠিক মতো থাকে না। তো এখন এটার কারণ হলো এটা কিন্তু সেই ট্র্যাডিশনাল ওয়েতেই কিন্তু তারা রংটা করছে। এখন কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে যদি একটু বড় অঙ্কের প্রোডাক্ট না হয়। তো আমরা বলছিলাম যে ওদেরকে ট্রেন্ড করার জন্য, যে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টর আছে প্রশিক্ষিত করার জন্য, যে এটা কিভাবে আরো ভালো করা যায়, কাপড়ের কোয়ালিটিটা আরো কিভাবে ভালো করা যায়, রংটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়, কোনোভাবেই মেশিনে দিলেও নষ্ট না হয়। এই জায়গাটার যদি এটা আসলে, কিন্তু এমনিতে কিন্তু লোকাল যে টেক্সটাইল মিলের যে কাপড়গুলি হচ্ছে সেখানে কিন্তু রং নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ ওর প্রস্তুত প্রণালীটা তো আলাদা। তো এই জায়গাটা যদি আমরা ট্রেন্ড করতে, কিন্তু হ্যান্ডলুমের কাপড় কিন্তু খুব আরামদায়ক, এবং এখানে কিন্তু বিদেশি যারা কাস্টমার আমাদের বিশেষ করে বনানী বা এইসব শোরুমে যখন যায়, ওনারা কিন্তু হ্যান্ডলুমের কাপড় খুব পছন্দ করেন, ঠিক আছে? তো আমরা তাদেরকে সেই কাপড়গুলি দিই যেগুলোতে হয়তো বা রং ওঠার সম্ভাবনা নাই, যেমন হালকা রঙের রংগুলি উঠে না, তো গাঢ় যেগুলি নীল লাল এগুলোতে গিয়ে সমস্যা হয় হ্যান্ডলুমের কাপড়। তো সেই জায়গাটায় আমি মনে করি যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ বা নরসিংদী যেসব জায়গায় হ্যান্ডলুমের কাপড় হয়, এই জায়গাগুলিতে গভর্নমেন্ট যদি আরেকটু নজর দিত, তাহলে এটা আরো ভালো কিছু হতো। এবং আস্তে আস্তে কিন্তু হ্যান্ডলুম হারায় যাচ্ছে এসব কারণে, অনেক কমে যাচ্ছে কিন্তু, এবং এটা হ্যান্ডলুম বোর্ডও কিন্তু করতে পারে এই জায়গাগুলিতে। না, আমরা যখন হেরিটেজের কথা বলি, এই আমাদের মাঝখানে আপনার জিআই নিয়ে খুব একটা হইচই চলে গেল, অথচ আপনি একটা সংখ্যার কথা বলে যে হ্যান্ডলুম হারিয়ে যাচ্ছে, তাহলে 20 বছর পরে অবস্থাটা কি দাঁড়াবে? সব কি তাহলে মেশিন হয়ে যাবে? মেশিন হবে, কিছু মিউজিয়াম প্রোডাক্ট হবে। আমরা যদি এক জায়গায় দাঁড়িয়ে কথা আরো না বলি, এখানে কিন্তু আরেকটা জায়গা আছে, খুবই জরুরি একটা পয়েন্ট বলেছেন শাহিন ভাই, সেটা হচ্ছে যে
ট্রেনিং এর যে জায়গাটা, এটা করলেই কিন্তু আমরা বেঁচে যাই। Right. ধরেন ওরা ট্র্যাডিশনালি করে আসছে এবং আমরা বারবার বলছি তোমারটা শ্রিঙ্ক করে, তোমারটা রং উঠে, তোমারটা আমরা নিব না। কিন্তু আমরা যদি সেটাকে চাই যে তোমারটা রং উঠবে না, সেজন্য কি করতে হবে? সেটার জন্য কি করতে হবে? Right. আমাদের আশপাশের দেশ করছে না, ওরা হ্যান্ডলুম নিয়ে তো একদম মানে পারলে যারা ওদের কাছ থেকে এখন হ্যান্ডলুমের জিনিস ইয়ার্ড হিসাবে নিচ্ছে। তো আমরা কেন এই জায়গাটা এখনো কমপ্লেইন করে আমরা একটা দুঃখবোধ নিয়ে খালি বলতে থাকি হারিয়ে যাচ্ছে। Right. আর আমরা জাতি হিসাবেও কিন্তু খুব দুঃখ করতে পছন্দ করি। রাইট, আমার এই হারায় নাই যাবে, সেই নাই, মিউজিয়ামে হারিয়ে চলে যাচ্ছে। যাবে। হ্যাঁ, এবং আমরা প্রায় গণমাধ্যমে রিপোর্ট দেখি যে হারিয়ে যাচ্ছে মাটির ঘর, হারিয়ে যাচ্ছে টিনের ঘর, বাঁচানোর এফোর্টটা দিব না, এফোর্টটা নাই। এইটা এবং হ্যান্ডমেড প্রোডাক্টের কিন্তু সারা পৃথিবীতে একটা আলাদা চাহিদা আছে। এবং হ্যান্ডমেড প্রোডাক্ট তো আসলে আমাদের মতন দেশ ছাড়া করতেও পারে না এখন। ঠিক আছে, কারণ এত মানুষও পাবে কই, এত মানুষ পাবে এত মানুষ পাবে কোথায়? আবার হ্যান্ডমেড প্রোডাক্টের কস্টও কিন্তু বেশি পড়ে। তো আমার মনে হয় আমাদের দেশে এই হ্যান্ডমেড প্রোডাক্ট একটু কম কস্টে করা যায়, তো এটার দিকে আমরা নজর দিলে এটা আমার মনে হয় যে বিশেষ করে হ্যান্ডিক্রাফটস কিন্তু অনেক এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে, সেটাও কিন্তু আমরা কিন্তু গত 20 বছরের কোয়ান্টিটিটা অনেক বড় করতে পারি। আমাদের অন্যান্য রপ্তানি পণ্যের যে বাজার যেভাবে বাড়ছে, ধরুন ওষুধের বাজার যেভাবে সারা পৃথিবীতে বাড়ছে, তার সঙ্গে তুলনা করলে তো অনেক শুধু একটা আইটেম হ্যান্ডিক্রাফটস এর মধ্যে একটা বড় অঙ্কের বাজার তৈরি করেছে গত কয়েক বছরে, সেটা হলো শতরঞ্জি। শতরঞ্জি কিন্তু হিউজ মানে হচ্ছে বা যাচ্ছে, বাইরে যাচ্ছে। তো আমার মনে হয় অন্যগুলিও সম্ভব ছিল। শতরঞ্জিতে যেই মার্কেটটা তৈরি করছে সেটা অন্যান্য জায়গায় সম্ভব, পোশাকেও সেটা সম্ভব ছিল। এবং একটা সময় হ্যান্ডলুমের প্রচুর কাপড় জাপানে যাইতো, এখন যায় কিনা আমি জানি না। তো ওনারা কিন্তু চেষ্টা করেছেন এখানে, এবং তারা নিজেরাই ডিজাইন দিয়ে এখানে কাপড়গুলি তৈরি করেছেন এবং তারপরে জাপানে এক্সপোর্ট হয়েছে। সেটাও আমার মনে হয় অত দূর আগাইতে পারেনি। একটা কারণ এটা কিনা যে বিদেশে ধরেন যে শীত প্রধান দেশ ইউরোপ আমেরিকায়, সেখানে আপনাদের হ্যান্ডলুমের পোশাকের অত চাহিদা থাকার সম্ভাবনা কম, তাই কি? মানে পোশাকটা থেকে বের হয়ে যদি আমরা একদম পার ইয়ার্ডের কথা চিন্তা করি, মানে ওটা দিয়ে তো আসলে বিদেশে যেমন ওই আপনি যখন জাপানের কথা বললেন, আমাদের লোকাল একটা এনজিও তারা জাপানের একটা ফ্যাক্টরির জন্য 20 লাখ পিস শুধু ওই যে ওদের এইখানে একটা টাওয়েল থাকে, ওরা এটা করে। সো ওরা আমাদের এই হ্যান্ডলুম টাওয়েলটা ওরা চেয়েছে। আচ্ছা, তার মানে শুধুমাত্র জামা কাপড়ের মধ্যে থাকলে হবে না, তাঁতি বাছাই ফেলতে পারি যে তোমরা খালি বুনতে থাকো, তারপর শাড়ি টাড়ি বাই প্রোডাক্ট হিসাবে আমরা কামিজ টামিজ বানালাম, চলে যাক। আমার কাছে ওই স্বপ্নটা দেখতে ভালো লাগে যে তাঁত শিল্পের একটা বড় অংশ ওরা ইয়ার্ডকে ইয়ার্ড বানাচ্ছে, ওরা ফাইল কভার করছে, ওরা হয়তো বা টাওয়েল করছে, ওরা হ্যাঙ্কারচিফ করছে, আইকিয়াতে চলে যেতে পারে বড় একটা অংশ এপ্রন করছে, কারণ আমাদের এই আরাম তো অন্য কেউ দিতে পারবে না। তো ওই ফ্যাশনের ধরেন কি প্রোডাক্টটা হবে সেটার আগের যে করণীয় জায়গাটা ছিল যে এটা আরাম, এটা টেকসই, এটার ওয়াশেবিলিটি, মানে ব্র্যান্ডিং করা, আগে বেচতে হবে তো জিনিসটাকে। বাংলাদেশকে আমরা ব্র্যান্ড করতে পারিনি। এবং একবার মাঝখানে আপনার মনে আছে যে পাট দিয়ে ব্লেজার বানানোর একটা উদ্যোগ হলো এবং রপ্তানি হবে, খুব আলোচনা শুনলাম, কিন্তু পাটের ব্লেজার কই, আমি তো দেখি টেকি না, তাই না? পাটের নট অনলি ব্লেজার, পাটের কোনো পণ্যই যে অনেক বেশি বাজারে পাওয়া যায় তা তো না, কিন্তু আমরা কথা বলার সময় কিন্তু বলি এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু মানে মাঠ পর্যায়ে লাইফস্টাইলে যদি আমাদের নিজস্ব জিনিস আনতে না পারি সেটা আসলে তো বাঁচবে না। রাইট। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, ফিরছি আরেকটা বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি বাঙালির উৎসবের পোশাক। আমাদের সঙ্গে আছেন আঞ্জনসের প্রধান নির্বাহী শাহিন আহমেদ এবং মানাসের স্বত্বাধিকারী ফায়জ আহমেদ। এবছরের যে আমরা আবার শুরুটা করেছিলাম যদি বাঙালির উৎসবের পোশাক, মানে সেই উৎসব বলতে এবার আমরা ধরছি ঈদ এবং একই সঙ্গে পয়লা বৈশাখ। একটা সময় পর্যন্ত বাঙালি নারীরা শাড়িই পরতেন, কারণ তার সামনে অল্টারনেটিভ ছিল না অতটা। এখন বাঙালি নারীরা কিন্তু উৎসবের দিনে থ্রি পিস পরেন, তাই না? অন্যান্য পোশাকও পরেন। এই যে পরিবর্তনটা, এইখানে তো আপনাদের একটা বড় রোল, বিশেষ করে দেশীয় যারা আপনার ডিজাইনার, যারা দেশীয় হাউসগুলো চালান। এই পরিবর্তনটা কেমন, মানে কতটুকু পরিবর্তন হলো আসলে? ধরেন আপনি যদি গত 30 বছরের সঙ্গে তুলনা করেন, পরিবর্তনটা কেমন আসলে? পরিবর্তনটা অনেক বড়, কারণ হচ্ছে আমাদের তো সময়ের সাথে পাল্লা দিতে হয়, এবং ফ্যাশন আমরা যেটা পরি সেটা তো আসলে আমাদের লাইফের একটা প্রভাব থাকে যে আপনার কর্মকাণ্ডটা সারাদিন কি। তো আপনি 30 বছর আগে চিন্তা করলে তো আমাদের মারা বা আমরা জানতাম যে এই মানুষগুলো ঘরে থাকবেন, হ্যাঁ, তাদের এত ছোটাছুটি নাই। তো সেই জায়গায় তো আমাদের একটা বড় উন্নয়ন ঘটেছে। আমরা এখন অনেক বাইরে কাজ করি, তো বাইরে কাজ ছুটাছুটি সেটাকে মেনটেন করার সাথে কিন্তু শাড়িকে আমরা জোর করে আসলে খুব, আপনার যদি
প্যাশন এখানে তো আসলে পরের বিষয়, আপনার তো আগে কমফোর্ট, হ্যাঁ, তো কমফোর্ট এবং যেই কাজটা করছেন সেটা আপনি কমফোর্টেবলি করতে পারছেন কিনা। তো ওই জায়গায় তো আসলে বিরাট পরিবর্তন হয়েছে। শাড়ি, আবার শাড়ির জায়গা আছেও, পালা পার্বণে আছে, ঈদে মানুষ যে সালোয়ার কামিজ কিনবে সে সাথে কিন্তু একটা শাড়ি আবার কিনবে। সো এটা তো আবার আমাদের জন্য লাভ হয়েছে, আমাদের দুটা বাজারই আমরা চালাতে পারি। কিন্তু ওই দিকে একটা মন দিতে হয়, যেটা 30 বছর আগে হয়তো বা শাহিন ভাইয়ের অনেক শাড়িতে মন দিত, এখন কিন্তু উনাদের শাড়ির থেকে হ্যাঙ্গার কিন্তু এই জায়গায় বেশি। আমি যেমন শুধু শাড়িই করতে চাই, কিন্তু তারপরও ঈদকে ঘিরে কিন্তু আমি সামার গাউন এনেছি। সামার গাউন মানে হচ্ছে যে এখন একটা এইজের ইয়াং কিন্তু ওরা কিন্তু অনেক লেয়ার্স পরতে চায় না, ওরা দোপাট্টা কম পড়তে চাচ্ছে। হ্যাঁ, তো ওদের জন্য আরামের জন্য কি করা যায়, যেটা একটু ফিউশন চায় ওরা। কারণ ইউরোপ মার্কেট তো আপনাকে সব সময় একভাবে প্রভাব ইনফ্লুয়েন্স তো করে, হ্যাঁ, প্রভাব। সো সেই প্রভাব বিস্তার করে আমরাও কিন্তু একটু ফিউশনের দিকে যাচ্ছি। সো দুটোই সমান তালে চলছে। সেই ফিউশন করতে গিয়ে কি আপনি বাঙালির হেরিটেজ, বাঙালির উৎসবের যে তার যে কি বলে জার্নি, সেটা মাথায় থাকে আসলে, নাকি ইউরোপটা মাথায় থাকে? আমি তো কমিটেড, আমার কোনো অপশন নাই। মানে ধরেন আমার কোনো ইম্পোর্টেড কাপড়ে, ইম্পোর্টেড কোনো জিনিসে আমার হাউসে কিছু হয় না। আর আমি যেহেতু স্টেটমেন্ট প্রোডাক্ট বানাই, সেখানে ক্যালিগ্রাফি যাই যাক সেটা আমাদের নিজস্ব ক্লাসিক টাইম পিরিয়ড থেকে, মানে ফিউশন করলেও বাংলা বাঙালিত্বের মধ্যেই থাকে। হ্যাঁ, ওই হ্যান্ডলুমেই তার পড়তে হবে, সেখানে রবি ঠাকুরের বাসন্তীকে লেখা চিঠি পড়বে, কাটে হয়তো বা তাকে এটা দিব যে তার সেই দিন সামারে সে আনন্দ। এই ধরনের পোশাকের প্রতি এই মুহূর্তে বাঙালি নারী বা শহুরে নারীদের চাহিদা কি বাড়ছে বলে মনে হয় আপনার? বাড়ছে, তারা চাচ্ছে, বাড়ছে, কিন্তু আমার কাছে লাগে যে বারবার জন্য আশপাশের না আরেকটা আপনার আয়োজন দরকার। মানে আমি মার্কেটকে কি অফার করছি, সেই জায়গাটা আমারটার প্লেসমেন্ট কি হবে, সেটার সাথে কিন্তু অন্যান্য জিনিস আছে, যে অন্যান্য কি জিনিস আপনাকে পেনেট্রেট করছে, ওই জায়গাতে আমরা জোর করে স্ট্যান্ড আউট করতে অনেক সময় পারি না। হ্যাঁ, কিন্তু উৎসবগুলোতে আমাদের জন্য ইজিয়ার হয়। কিন্তু সারা বছর ধরে যারা যেই পোশাকগুলো অন্য দেশে বা যেটাই হোক, যেই দাপটটা দেখায়, সেইখানে আমাদেরকে দাঁড় করাতে হলে কিন্তু অনেক এফোর্ট দিতে হয়। তো সেই জায়গাটায় আমাদের একটা চ্যালেঞ্জ কিন্তু থাকে। হ্যাঁ, আমরা করি ব্যবসা, আমরা খুশি মনেই করি, কিন্তু আপনাকে বাজারে যদি অনেক কিছু অনেক ম্যাসিভ ভাবে ঢুকে যায়, তখন আপনি হেরিটেজকে নিয়ে আপনি আমাকে চ্যালেঞ্জ দেওয়াটা কিন্তু সামাজিক অন্যায়ের মতো লাগে। এইখানটা একটা বড় চ্যালেঞ্জ। ধরেন এখন মুক্তবাজার অর্থনীতি, সারা পৃথিবীর পোশাক বাংলাদেশে আসছে, আবার সেখানে আপনিও বানাচ্ছেন। ফাইট কিন্তু করতে হচ্ছে আপনাকে পৃথিবীর সঙ্গে, আমেরিকার পোশাকের সঙ্গে বা ইউরোপের পোশাকের সঙ্গে, এমনকি এখন মধ্যপ্রাচ্যের অনেক ডিজাইন, ইভেন আমরা ভারতীয় প্রতিবেশী দেশের পোশাকও তো প্রচুর এখন বাংলাদেশে আসে, তাই না? অনেকগুলো গ্রুপের গোষ্ঠীর সঙ্গে আপনাকে চ্যালেঞ্জ করে টিকে থাকতে হচ্ছে। সেইখানে আপনি যখন বাঙালির উৎসবের পোশাকের কথা বলেন, সেইখানে টিকে থাকাটা খুব কঠিন কিনা? আমরা যখন ব্যবসা শুরু করেছি তখন কিন্তু এই পুরো বাজারটাই আসলে বিদেশিদের দখলে ছিল। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলি থেকেই সবসময় প্রোডাক্ট আসতো। তো সেই জায়গাটার সাথে ফাইট করেই কিন্তু আমরা শুরু করেছি, যে আমাদের একটা লক্ষ্য ছিল যে দেশীয় পোশাকের বড় বাজার তৈরি করা। এবং আমরা কিন্তু একটা পর্যায় পর্যন্ত একটা ভালো জায়গায় গিয়েছি, তবে ইমিডিয়েট কিন্তু আবার বিদেশি পোশাকের অনেক আমরা বাজারে দেখছি। এখানে অনেকগুলি বিষয় কাজ করে। মানে গত কয়েক বছরে আসলে আমাদের অর্থনৈতিক অবস্থা এখন অনেক পরিবর্তন হয়েছে। আবার সারা পৃথিবীর পুরো বাজার সম্পর্কে কাস্টমারদের একটা ধারণা তৈরি হয়েছে, অনলাইনের কারণে হোক, ইন্টারনেটের কারণে হোক, সবাই সবকিছু জানে। আবার একইজন অনেকগুলি কেনাকাটা করেন, যে আমি হয়তো বা একটা মেয়েদের ক্ষেত্রে যদি বলি, আমি একটা শাড়ি কিনবো ঈদ উপলক্ষে, একটা সালোয়ার কামিজ কিনবো, একটা টপস কিনবো, কিংবা একটা আরেকটু ফিউশন টাইপের কিছু কিনবো। তো যেহেতু অর্থনৈতিক অবস্থা মানুষের মধ্যে চেঞ্জ হয়েছে, তো কেনাকাটার হারটাও কিন্তু অনেক বেড়েছে, এবং বিভিন্ন ধরনের জিনিস কেনার প্রবণতাও বেড়েছে। যে তো আমি বলছি যে এই যে আপা বলছিলেন যে শাড়ি বিক্রি কি আগের তুলনায় কমেছে কিনা, শাড়ি একটা জায়গায় হয়তো বা কমে গেছে, কিন্তু এই দেশীয় ফ্যাশন হাউসগুলিতে আবার শাড়ির বিক্রি বেড়েছে। মানে আমরা গত কয়েক বছরে দেখলাম, আমরা যদি এই 5 বছরের কথা বলি, তার আগের 5 বছরের থেকে আমাদের এই 5 বছরে শাড়ির বিক্রি বেশি। তো আবার সালোয়ার কামিজও কিন্তু বিক্রি হচ্ছে। আবার মেয়েদের টপস তো আগে ছিলই না, তো এখন যেমন টপসও কিন্তু বেড়েছে। তার মানে কাস্টমারদের মধ্যে সবকিছু কেনার মানে এক একটা সময় এক একটা, লাইক আমরা এখন তো পোশাকটা এইভাবে চিন্তা করি যে ঈদের দিন সকালে একরকম পরবে, দুপুরে একরকম পরবে, সন্ধ্যা একরকম পরবে। আবার ঈদের সময় একরকম পরবো, বৈশাখের সময় একরকম পরবো, কিংবা একটা বিয়েতে গেলে একরকম পরবো। তো এইসব কারণে আসলে
ফ্যাশনের মানুষের চাহিদা বেড়েছে এবং বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের ব্যবহার বাড়ছে এবং শোরুমের সংখ্যাও কিন্তু অনেক বেড়েছে। এবং আমি বলবো যে তবে আমরা চাই যে আমরা যেই জিনিসটার জন্য এতদিন ধরে ফাইট করেছি এবং একটা জায়গায় এনেছি সেটা যেন কোনোভাবে হারিয়ে না যায়, মানে এত বিদেশি পোশাকে ভিড়ে যেন দেশীয় পোশাক হারিয়ে না যায়। আমি এই জায়গাটায় ফোকাস করতাম আপা, আমাদের যেটা আলোচনার কনক্লুশনের যেখানে আসতে চাই যে একজন মানুষের হাতে টাকা আছে, উনি যা খুশি কিনতে পারেন, আমি বলতে পারি না তুমি এটা কেনো, এটা ওনার রাইট, ওনার চয়েস। কিন্তু আবার এটাও ঠিক, আপনার দেশ, আপনার দেশপ্রেম, আপনার মূল্যবোধ এটাও তো থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনার সামনে অনেকগুলো পক্ষ আপনাকে সঙ্গে ফাইট করতে হচ্ছে। তাহলে আপনার ক্রেতাকে, যার হাতে টাকা আছে, যে চাইলে দেশীয় পোশাক কিনতে পারে আবার বিদেশি পোশাকও কিনতে পারে, কিন্তু আপনার টার্গেট হচ্ছে দেশীয় পোশাকটা কেন, সেই জায়গাটা আপনাদের কাজটা কি? আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি এবং যেই হোমওয়ার্কটা আমি করি, মানে এটা আমার কাছে অ্যাসাইনমেন্টের মতো, যে আমরা আমাদের নিজস্ব হেরিটেজ বলেন, আমাদের নিজস্ব ট্র্যাডিশনাল যে কোনো আপনি পোশাক আশাক বলেন, খাবার বলেন, যাই বলেন, আমরা জাতিগতভাবে সেই জায়গাটায় কোনো না কোনোভাবে হীনমন্যতায় ভুগি। আচ্ছা, আমার কথা হচ্ছে আমরা ধরে নিই বিদেশি জিনিসটা ভালো, বিদেশি জিনিস ভালো এবং দামি জিনিস ভালো হতে পারে। এই জায়গাটাকে আমি খুব কাজ করতে চাই যে আমার প্রোডাক্ট আমি হাই এন্ড প্রোডাক্ট করব। আপনি ধরেই নিতে পারেন না যে আচ্ছা ঠিক আছে বৈশাখ হবে, একটা সুতি শাড়ি পরবো, তাহলে একটা দেশি শাড়ি কিনি। ও আচ্ছা বিয়েতে যাব, এখানে তো আমার একটু ভ্যালু এডিশনের কাজ করতে হবে, তাহলে দামি শাড়ি কিনি। তখন কিন্তু আমরা মাথায় নাই। আমি খুব ব্যক্তিগত জায়গা থেকে চ্যালেঞ্জটা নিয়েছি, আজকে মনে হয় অনেক এই জায়গা আমি এভাবে ফাঁস করলাম যে আমার কথা হচ্ছে যে আমাদের মানে খাবারেও যদি বলেন, মানে পান্থা ভাতকে হাই এন্ড প্লেটিং করতে হবে, আমার তাঁতের শাড়িকে হাই এন্ড প্রোডাক্ট বানাতে হবে। হাই এন্ড করতে গেলে সব ক্রেতা তো কিনতে পারবে না। না, আমি যেই ক্রেতাদের জন্য আপনি মার্কেট নষ্ট করছেন, যারা বিদেশি কাপড়টাকে দামি বলে কিনতে চায়, ওই ক্রেতাটাকে ধরা যায়, সেই ক্রেতাগুলোকে আমাদের কাছে আনতে হবে। কারণ আমি আপনাকে বলি যে একটা ছোট্ট হিস্টোরিক্যাল পয়েন্ট থেকে বলে কথাটা শেষ করি, ইমোশনাল জায়গা তো কথা থামাতে পারি না, যে আমাদের কিন্তু এই আর্ট কালচার যা বলেন, নৃত্যকলা, শিল্পকলা, সব কিন্তু সমাজের যারা রাজা উনারা কিন্তু বাঁচিয়েছেন। আমরা যদি ভাবি যে মধ্যবিত্ত বা রিকশাওয়ালা একটা তাঁতের লুঙ্গি পরে ঘুরবে তাহলে আপনার অ্যাক্টিভিজমটা হলো, এটা কিন্তু না। আমার কিন্তু হাই এন্ড মার্কেটে যারা আমাদেরকে ভাবছে যে ও আচ্ছা বাংলাদেশি কাপড় তো পরবো না, আমার তাদেরকে চোখ ফিরাতে হবে, তাদেরকে আমার জিনিসকে প্লেট করতে হবে যে তুমি দেখো, তুমি ওটা এনেছো, তুমি আমাদের খাদির ওপরে কাজ দেখো। ওই মুগ্ধটা করবার যা আমি কিন্তু দায় আমার উপর নিয়েছি যে আমরা দিতে পারছি না তাই নিচ্ছে না। সো আমি ওই জায়গাটায় চ্যালেঞ্জ নিচ্ছি, আমি খুবই হোপফুল আমরা পারবো। আপনার এই আশাবাদ থেকে শেষ করতে চাই। শাহিন ভাই অনেক ধন্যবাদ, ফাইজা ভাই অনেক ধন্যবাদ। দর্শক, আমরা যেটি প্রত্যাশা করি মুক্তবাজার অর্থনীতিতে আপনার সামনে অনেক অপশন থাকবে, সেটি যেমন ঠিক তেমনি আমার নিজের দেশ যে আমার প্রায়োরিটি, সেটিও মাথায় থাকা খুব জরুরি। সবার উৎসব আনন্দমুখর হোক, ভালো থাকবেন।